রাজধানীর ধানমন্ডিতে গুলি ও গণপিটুনিতে নিহত 1, আহত 2। পুলিশ বলছে তারা ছিনতাইকারী, গাড়ি জব্দ। বাড়তি লাভের জন্য মায়েদের অপ্রয়োজনীয় সিজারের দিকে প্ররোচিত করছে বেসরকারি ক্লিনিকগুলো। ঝুঁকিতে মা ও শিশু, চিকিৎসকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান। কোরবানি ঈদকে সামনে রেখে সরগরম রাজধানীর আশপাশের হাটগুলো। ভারত থেকে অবৈধ পথে গরু না এলে ভালো লাভের প্রত্যাশা বিক্রেতাদের। কাল কুড়িগ্রাম সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। হতদরিদ্রদের সহায়তায় উদ্বোধন করবেন খাদ্যবান্ধব কর্মসূচি। এবং বঙ্গোপসাগরে ঝাঁকে ঝাঁকে ধরা পড়ছে রূপালী ইলিশ। খুশি জেলেরা, সরকারের বিভিন্ন পরিকল্পনার ফলে বেড়েছে ইলিশের উৎপাদন, দাবি মৎস্য বিভাগের। সংবাদের সঙ্গে আছি আমি শাতিলা শারমিন। রাজধানীর ধানমন্ডিতে গণপিটুনিতে এক ছিনতাইকারী নিহত হয়েছে। এ ঘটনায় আরও 2 ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ। পুলিশ জানায়, ভোরে এ পল্টন এলাকায় একটি প্রাইভেট কারের গতিবিধি সন্দেহজনক মনে হলে শাহবাগ থানার একটি টহল টিম প্রাইভেট কারটিকে ধাওয়া করে। এক পর্যায়ে প্রাইভেট কারটি কাকরাইল, বাংলা মোটর ও পান্থপথ হয়ে ধানমন্ডিতে পৌঁছালে গাড়িটি পুলিশ ভ্যানকে ধাক্কা দিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এ সময় উপস্থিত জনতা গণপিটুনি দিলে এক ছিনতাইকারী ঘটনাস্থলেই মারা যায়। প্রাইভেট কার সহ পুলিশ 2 ছিনতাইকারীকে আটক করে। আটককৃতরা এর আগেও ছিনতাইয়ের অভিযোগে গ্রেফতার হয়েছিল বলে জানায় পুলিশ। পুলিশের গাড়ির উপরে গাড়ি নিয়ে আক্রমণ করার চেষ্টা করছিল। সেই সময় এসআই মমিন তাকে গুলি করে। একজন আহত হয়, 2 জন আহত হয়, একজন বেশি আহত হয়। সে ঢাকা মেডিকেলে আনার পর সে মারা যায়। আর একজনের পায়ে গুলি লাগে, আর একজন অক্ষত অবস্থায় আছে। প্রাইভেট কারের ভিতরে একটা ব্যাগ পেয়েছি, সম্ভবত এক ছাত্রী ইডেন কলেজে পড়ে। তার যে টিকিটের নাম থেকে আমরা এটা বুঝতে পেরেছি, এবং তার আত্মীয় স্বজনের এবং তার বান্ধবী, তার রুমমেটকে ফোন দেওয়া হয়েছে মোবাইলের নাম্বার থেকে। দেশের হাসপাতালগুলোতে বেড়েছে অস্ত্রোপচারের মাধ্যমে সন্তান প্রসবের প্রবণতা। স্বেচ্ছায় সার্জনের দ্বারস্থ হওয়ার পাশাপাশি বেসরকারি ক্লিনিকের ফাঁদে পড়েও সিজারে বাধ্য হচ্ছেন মায়েরা। এতে যেমন বাড়তি খরচ হচ্ছে, তেমনি নানা ধরনের স্বাস্থ্য ঝুঁকিতে পড়ছেন মা ও নবজাতক। এক্ষেত্রে হাসপাতাল কর্তৃপক্ষ ও চিকিৎসকদের কঠোর জবাবদিহিতার মধ্যে আনার পরামর্শ বিশেষজ্ঞদের। মুজাহিদ শুভর রিপোর্ট। গত বৃহস্পতিবার রাতে নতুন সন্তানের আগমনের অপেক্ষায় প্রহর গুনছিলেন বাবা মা। রাজধানীর মাতুয়াইল মেডিকেয়ার হাসপাতালে সিজারিয়ানের ভুল অস্ত্রোপচারে ক্ষতবিক্ষত হয়ে মৃত্যুর কাছে হার মানে এক ক্ষুদ্র ব্যবসায়ীর সন্তান। এবছরের জুলাইয়ে নির্ধারিত সময়ের আগেই সিজারের মাধ্যমে সন্তানের জন্ম দিতে গিয়ে চট্টগ্রামে মা সাইমাকে মৃত্যুর মুখে ঠেলে দেন চিকিৎসক। এই ভুলের জন্য আজকে আমার একটা মেয়ে দুনিয়ার থেকে হারাইলাম। আমার নাতিটা মার মুখ দেখলো না, মা মেয়ের মুখ দেখলো না। বিশেষ করে বেসরকারি ক্লিনিকগুলোতে অনেক ক্ষেত্রেই অপ্রয়োজনে সিজারের দিকে মায়েদের প্ররোচিত করছেন কর্তৃপক্ষ। এতে পরবর্তীতে বাধ্যতামূলকভাবে অস্ত্রোপচারের পাশাপাশি অর্থের ক্ষতি ও স্বাস্থ্য ঝুঁকিতে পড়ছেন মা ও সন্তানেরা। ছিল নরমালে হওয়ার জন্য, কিন্তু ওনারা বলছে যে নরমালে হবে না, চেষ্টা করা হয়েছে। নরমাল হওয়ার কোনো সম্ভাবনাই নেই, সিজার করতে হবে। তখন বললো যে সিজার করতে হবে, আমাদের 10,000 টাকার একটা প্যাকেজ আছে। হাসপাতালগুলোকে কঠোর জবাবদিহিতার আওতায় আনার পাশাপাশি অপ্রয়োজনীয় অস্ত্রোপচারের লাগাম টেনে ধরতে চিকিৎসকদের দায়িত্বশীল ভূমিকা পালনের পরামর্শ বিশেষজ্ঞদের। আমরা বলছি 15% লোকের অসুবিধা হয়, এর বেশি হলে বলা হয় বেশি হচ্ছে। কিছু ডাক্তার আছে তারা সপ্তাহে সপ্তাহে গ্রামে গ্রামে যায়, তাদের সাথে ক্লিনিকের ওরকম কন্ট্যাক্ট, তুমি আসবা, আমি এতগুলা রোগী রাখবো। তো এটা তো ডেফিনেটলি কোনোদিনই করা উচিত না। সমস্যা সমাধানে স্বল্প ও দীর্ঘমেয়াদে প্রায় 3,500 নার্সকে ধাত্রীবিদ্যার ওপর বিশেষভাবে প্রশিক্ষণের আওতায় আনা হয়েছে বলে দাবি স্বাস্থ্য অধিদপ্তরের। 3 বছর ব্যাপী যারা শুধুমাত্র ডেলিভারি এবং প্রসব পূর্ব এবং প্রসব পরবর্তী সেবার উপরেই লেখাপড়া করছেন, তাদেরকে ইউনিয়ন পর্যায়ে স্থাপনাসমূহে 1 জন করে এবং উপজেলা পর্যায়ের স্থাপনাসমূহে 4 জন করে পদায়ন করেছি। জাতীয় স্বাস্থ্য বুলেটিনের সবশেষ জরিপে দেখা যায় 1 বছরের ব্যবধানে সরকারি হাসপাতালে কমেছে প্রসূতি রোগী ভর্তির সংখ্যা।
বেসরকারি হাসপাতালে এই সংখ্যা বাড়লেও কমেছে স্বাভাবিক প্রসব আর ব্যাপকভাবে বেড়েছে সিজারিয়ানের মাধ্যমে প্রসবের সংখ্যা। তাই মায়েদের স্বাস্থ্য ঝুঁকি এড়ানোর পাশাপাশি অপ্রয়োজনীয় অস্ত্রোপচার ঠেকাতে সরকারকে কঠোর হওয়ার পরামর্শ চিকিৎসা বিশেষজ্ঞদের। মুজাহিদ শুভ, সময় সংবাদ, ঢাকা। সিঙ্গাপুরে আরো 9 বাংলাদেশি জিকা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জিকা ভাইরাসে আক্রান্ত বাংলাদেশির সংখ্যা 19 জনে দাঁড়ালো বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। আক্রান্তরা এখন স্বাস্থ্য মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে রয়েছেন বলে জানান তারা। এর আগে গেল বৃহস্পতিবার 10 বাংলাদেশি জিকা ভাইরাসে আক্রান্ত হওয়ার খবর জানিয়েছিল তারা। এদিকে জিকার প্রকোপ ঠেকাতে মশা নিধন কর্মসূচি জোরদার করেছে সিঙ্গাপুর। সেই সঙ্গে সাধারণ মানুষের মধ্যে জনসচেতনতা বাড়াতে কাজ করছে দেশটির সরকার। সময় সংবাদে আরো থাকছে, বন্যার পানি নামতে শুরু করার সঙ্গে সঙ্গে চাঁপাইনবাবগঞ্জে দেখা দিয়েছে নদী ভাঙন। ভিটেমাটি হারিয়ে দিশেহারা ভাঙন কবলিতরা। কাল কুড়িগ্রাম সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে খাদ্য বান্ধব কর্মসূচির উদ্বোধন করবেন তিনি। তার আগমন উপলক্ষে চিলমারি সহ জেলার মানুষের মধ্যে উৎসাহ উদ্দীপনা দেখা দিয়েছে। জেলা প্রশাসক জানান, খাদ্য বান্ধব কর্মসূচির মধ্য দিয়ে হতদরিদ্ররা উপকৃত হবেন। প্রধানমন্ত্রীর সফর নির্বিঘ্ন করতে সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে জেলা পুলিশ সুপার। মমিনুল ইসলাম মঞ্জুর তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। বুধবারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরকে কেন্দ্র করে উৎসবের আমেজ বইছে কুড়িগ্রামে। চিলমারী উপজেলার থানাহাট AU পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে খাদ্য বান্ধব কর্মসূচির উদ্বোধন করবেন তিনি। পরে সুধী সমাবেশে বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী। এদিকে তার আগমন উপলক্ষে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। ব্যানার ফেস্টুন তরুণ নির্মাণের পাশাপাশি চলছে রাস্তাঘাট মেরামতের কাজ। তালিকা প্রণয়ন সম্পন্ন করেছি, ডিলার নিয়োগ সম্পন্ন করেছি, কার্ড এবং তাদের ছবি সেই জায়গায় সংযোজন করেছি। আমি কুড়িগ্রামবাসীর পক্ষ থেকে, জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে, সকল স্তরের জনগোষ্ঠীর পক্ষ থেকে জননেত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানাচ্ছি। সাম্প্রতিক সময়ে বন্যায় ক্ষতিগ্রস্তদের ঘুরে দাঁড়াতে এই কর্মসূচি সহায়ক ভূমিকা রাখবে বলে জানালেন জেলা প্রশাসক। বন্যায় যে আমাদের জেলার মানুষের যে ক্ষয়ক্ষতি হয়েছিল, এই কর্মসূচির মাধ্যমে আমি মনে করি তারা তাদের ক্ষয়ক্ষতি অনেকটা কাটিয়ে উঠতে সক্ষম হবে। জেলার পুলিশ সুপার জানান, প্রধানমন্ত্রী সফরকে নির্বিঘ্ন করতে সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে আমরা জেলা পুলিশের পক্ষ থেকে 3 স্তর বিশিষ্ট নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছি। খাদ্য বান্ধব কর্মসূচির আওতায় কার্ডের মাধ্যমে বছরে 5 মাস কুড়িগ্রামের 1,25,279টি পরিবার সহ দেশের 50 লাখ হতদরিদ্র পরিবার 10 টাকা মূল্যে 30 কেজি করে খাদ্যশস্য কিনতে পারবেন। সময় সংবাদ, কুড়িগ্রাম। রাজধানীর কাছে কেরানীগঞ্জে স্থানীয় প্রাণী সম্পদ বিভাগের তত্ত্বাবধানে ক্ষতিকারক ওষুধ ব্যবহার না করে প্রাকৃতিকভাবেই মোটাতাজা করা হচ্ছে গরু ও মহিষ। কোরবানির ঈদে বাড়তি লাভের আশায় প্রতি বছরই এ এলাকায় বাড়ছে গবাদি পশুর খামার। সরকারি সহায়তা পেলে এ খাতে আরও নতুন নতুন উদ্যোক্তা সৃষ্টি করা সম্ভব হবে বলে মনে করছেন খামারিরা। কেরানীগঞ্জ প্রতিনিধি জহিরুল ইসলামকে সঙ্গে নিয়ে কাজল আব্দুল্লাহর রিপোর্ট। কেরানীগঞ্জ উপজেলা পরিষদের পাশেই 2 বছর আগে গড়ে তোলা হয় গবাদি পশুর এই খামারটি। কুরবানির ঈদে বাড়তি দামে বিক্রির আশায় দেশি গরু, মহিষ ছাড়াও এখানে পালন করা হচ্ছে ভারতীয় ও নেপালি গরু। খামারিরা জানালেন, বিক্রির 6 মাস থেকে 1 বছর আগে হাট থেকে কিনে কোনো প্রকার ক্ষতিকারক ওষুধ ব্যবহার ছাড়াই দেশীয় পদ্ধতিতে লালন পালন করা হয় এখানকার গরু মহিষগুলো। কীটনাশক মুক্ত খাবার খাওয়াচ্ছি, যেমন দেশি ঘাস, খড়, কুড়া, গমের ভুসি, ভুট্টার ভুসি, চাউলের খুট্টা আমরা সেদ্ধ করে জাউ করে খাওয়াচ্ছি। গত বছরের তুলনায় এইবার গরু আরো দ্বিগুণ করছি। দেশের যে গরু আছে এগুলো যদি দেশে বিক্রি হয়, বাইরে থেকে মনে হয় না গরুর প্রয়োজন আছে। এই খামার মালিক জানালেন, প্রায় 8 মাস আগে কেনা হয়েছিল এ 2টি মহিষ। ইতিমধ্যে 4 লাখ টাকায় বিক্রি হয়েছে সাদা চোখের এই ছোট মহিষ, আর অন্যটি আসছে ঈদে 6 লাখ টাকার বিক্রির আশা করছেন তিনি। তবে সরকারি সহায়তা পেলে আরো নতুন উদ্যোক্তা তৈরি হতো বলে জানান সংশ্লিষ্টরা। ব্যক্তি উদ্যোগে সব শিল্পপতিরা তো আর আসেন না, কিছু কিছু লোক হয়তো ইদানিং করে উদ্বুদ্ধ হয়েছে। আগে তো এক সময় গ্রামের লোকেরা 2-4টা করে পালতো, এখন এটা শিল্প পর্যায়ে চলে আসছে। সরকার ফ্যাসিলিটি দিবে এরকম শোনা যেতেছে। যদি এটা দেয়, ভবিষ্যতে আমাদের দেশে গরুর অভাব হবে না। সরকারি সাহায্য সহযোগিতা পাই, আমাকে মানুষ আরো সাহস আছে, আরো অনেক ক্ষুদ্র উদ্যোক্তা আছে,
এরা অন্তত দেশের জন্য কিছু একটা অবদান রাখতে পারবে বলে আমার মনে হয়। খামারিদের আরো উন্নত প্রশিক্ষণের জন্য অর্থ বরাদ্দ বাড়ানো প্রয়োজন বলে মনে করেন প্রাণী সম্পদ বিভাগের এই কর্মকর্তা। ব্যাচ টু ব্যাচ, যেমন গবাদি পশু পালনের ব্যাপারে যদি হয়তো 5 দিন করে একটা ট্রেনিং দিয়ে দিত যারা পালে, তাদেরকে যদি বলতো যে আপনি এইভাবে পালন করেন, তাইলে খামারি আরো বৃদ্ধি পেত। কেরানীগঞ্জে ছোট বড় প্রায় 500 খামারে কোনো প্রকার ক্ষতিকর ওষুধের ব্যবহার ছাড়াই পরিপালন করা হচ্ছে এসব হৃষ্টপুষ্ট গবাদি পশু। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। কোরবানির ঈদকে সামনে রেখে সরগরম হচ্ছে নরসিংদীর পশুর হাটগুলো। এবার কদর বেড়েছে দেশীয় গরুর। শেষ মুহূর্তে ভারত থেকে অবৈধ পথে গরু না আসলে ভালো দাম পাওয়ার আশা করছেন বিক্রেতারা। হাটে বেচাকেনা নির্বিঘ্ন রাখতে সব ধরনের প্রস্তুতির কথা জানিয়েছে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। আশিকুর রহমান পিয়ালের তথ্য, কাউসার আহমেদের ছবি নিয়ে টেক্সট রিপোর্ট। দেশের বিভিন্ন স্থান থেকে কোরবানির পশু আসতে শুরু করেছে নরসিংদীর বিভিন্ন হাটে। 3 সেপ্টেম্বর থেকে বেশিরভাগ পশুর হাটে বেচাকেনা শুরু হয়ে গেছে। গরু, মহিষ, ছাগলের পাশাপাশি হাটে রয়েছে ভেড়া। প্রতিটি হাটে দেখা মিলছে দেশীয় পশু। হাটে জাল টাকার ব্যবহার রোধে বিভিন্ন ব্যাংকের সৌজন্যে বসানো হয়েছে শনাক্তকরণ মেশিন। এবার ভারত থেকে অবৈধ পথে গরু না আসলে হাটে গরু বিক্রি করে লাভবান হওয়ার আশা করছেন ব্যবসায়ীরা। ইন্ডিয়ান গরু আইলে তো আমরা দেশি গরুর দাম পাইতাম না ভাই। হে গরু বড় বড় দেখবো, বড় উঁচা নাম্বার দেয়, যদি আর আমদানি না হয় তাহলে মোটামুটি আমরা 2-4 পয়সার মুখ দেখতে পারবো। আমরা যদি 2-4 পয়সা পাই তাহলে মাল বিক্রি করে দিব। ক্রেতারা বলছেন ভারত থেকে এবার গরু না আসায় গতবারের তুলনায় কোরবানির পশুর দাম বেশি চাচ্ছে বিক্রেতারা। ইন্ডিয়ান গরু নাই বিধায় বাজারের গরুর দাম গত বছরতে এক গরুতে 15,000 টাকা 20,000 টাকা দাম বেশি। বাংলাদেশে যদি এবার কিছু ইন্ডিয়ান গরু আসে সামনে দিয়া, তাহলে হয়তো গরুর দাম কিছু কমতে পারে। হাটের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সব রকম আইনি সহায়তা দিতে প্রস্তুত বলে জানালেন জেলা পুলিশের শীর্ষ কর্মকর্তা। বিক্রেতাদের যেটা হয় যে তাদেরকে অনেক সময় অজ্ঞান পার্টি তাদেরকে ঘুমের ওষুধ খাইয়ে তাদের থেকে রাতে সমস্ত টাকা পয়সা ছিনিয়ে নিয়ে যায়, আর পকেটমার বা ছিনতাই হয় যারা ক্রেতা তাদের। তো এই দুইটা বিষয়ে আমরা সচেতন করব এবং অজ্ঞান মলম পার্টি বা ছিনতাইকারী তাদেরকে আমরা টার্গেট করে তাদেরকে গ্রেপ্তার করার ব্যবস্থা নেব। কোরবানির পশু বেচা কেনার জন্য নরসিংদী জেলায় সরকারিভাবে ইজারাকৃত পশুর হাট বসেছে 63টি, আর অনুমতি ছাড়া 14টি। সময় সংবাদ, নরসিংদী। 48 ঘন্টার মধ্যে চামড়ার দাম নির্ধারণের জন্য ট্যানারি মালিকদের সময় বেঁধে দিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। গতকাল বিকেলে সচিবালয়ে চামড়া ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক শেষে এ ঘোষণা দেন তিনি বলেন, আন্তর্জাতিক বাজারে চামড়ার দামের সঙ্গে সঙ্গতি রেখে এবার বাস্তবসম্মত দাম নির্ধারণের উপর জোর দেওয়া হবে। এছাড়া লবণের দাম স্থিতিশীল রাখতেও তদারকি হচ্ছে বলে জানান তিনি। 48 ঘন্টার মধ্যে আপনারা এই চামড়ার দাম নির্ধারণ করে আমাদেরকে অবহিত করুন। মনে রাখবেন যে যদি আপনি এটা না করেন সঠিকভাবে, একটা ন্যায্যভাবে, তাহলে আপনারাই কিন্তু সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবেন। আমরা ইতিমধ্যেই 1.5 লক্ষ টন লবণ আমদানির সিদ্ধান্ত গ্রহণ করেছি। এর মধ্যে 75,000 মেট্রিক টন পাবে শিল্পে, আর 75,000 মেট্রিক টন পাবে ভোক্তা। তাতে আমরা আশা করি যে লবণের মূল্য আরো কমবে। সময় সংবাদে আরো থাকছে, এশিয়ান কাপ ফুটবলের প্লে অফের প্রথম লেগে আজ ভুটানের মুখোমুখি বাংলাদেশ। জয়ের ধারায় ফেরার চ্যালেঞ্জ কোচ সেন্ট পিটের, জায়গা হারিয়ে মামুনুলের অবসর। গতকাল ছিল হজ ফ্লাইটের শেষ দিন। নানা জটিলতায় শেষ দিনেও অনেকেই যেতে পারেননি পবিত্র হজ পালনে। আজ 3টি বিশেষ ফ্লাইটে হজে যাচ্ছেন মুসল্লিরা। এই মুহূর্তে আশকোনা হজ ক্যাম্পে আছেন রিপোর্টার কামরুজ্জামান মামুন। বিস্তারিত জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মামুন। সাথীরা, আপনি নিশ্চয় জানেন যে গতকাল বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের শেষ ফ্লাইট ছিল এবং আজ কিন্তু সৌদি এয়ারলাইন্সের শেষ ফ্লাইট আনুষ্ঠানিকভাবে, এবং আমরা জানতে পেরেছি আজ বেলা 11টায় 3টায় এবং বিকেল 5টায় 3টি ফ্লাইট পরিচালনা করা হচ্ছে সৌদি এয়ারলাইন্সের পক্ষ থেকে, যে 3টি ফ্লাইটে এখানে আসলে হাজিরা হজ করতে যাচ্ছেন। এবং আপনাকে জানিয়ে রাখি যে গত রাত পর্যন্ত কিন্তু 95,000 হাজি সৌদি আরবের জেদ্দায় পৌঁছেছেন বলে আমাদের কাছে তথ্য রয়েছে। এই তথ্য জানিয়েছেন আমাদেরকে সহকারী হজ অফিসার। কিছুক্ষণ আগে তার সঙ্গে আমাদের মুঠোফোনে কথা হয়েছে। তিনি যেমনটা জানাচ্ছিলেন যে আজকে যে সৌদি এয়ারলাইন্সের 3টি ফ্লাইট পরিচালনা করা হচ্ছে, 3টি ফ্লাইট পরিচালনার পরে যে হাজিরা বাকি থাকছেন তারা কিন্তু বিশেষ ফ্লাইটের মাধ্যমে আগামীকালও তাদের যাওয়ার সুযোগ থাকছে। অর্থাৎ সৌদি এয়ারলাইন্সের পক্ষ থেকে বিশেষ ফ্লাইট পরিচালনা করা হবে বলে তিনি আমাদেরকে জানিয়েছেন। আর কিছু বিষয় জানতে চেয়েছিলাম যে ভিসা সংক্রান্ত যে জটিলতাগুলো চলছিল, আমরা গতকালও এখানে যেমনটা দেখেছিলাম যে অনেক
হজযাত্রী তারা কিন্তু অভিযোগ করছিলেন যে ভিসা তারা পাননি বা ভিসা সংক্রান্ত অনেক জটিলতা। তো সহকারী হজ অফিসারের সঙ্গে যখন আমাদের কথা হয় তিনি বলছিলেন যে যাদের টাকা জমা দেওয়া রয়েছে তাদেরকে আসলে মন্ত্রণালয়ের বিশেষ হস্তক্ষেপে তাদেরকে হজে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে এবং শেষ অবধি পর্যন্ত ব্যবস্থা করা হবে। ইতোমধ্যে গত রাত থেকে এ পর্যন্ত অনেকের ভিসা সংক্রান্ত যে জটিলতাগুলো ছিল, যারা টাকা জমা দিয়েছিলেন ব্যাংকে এজেন্সির মাধ্যমে, তাদের ভিসা যাতে পাওয়া যায় সেই ব্যাপারে কিন্তু সৌদি আরবের যে হজ অফিস, সেই হজ অফিসের সাথে তারা সার্বক্ষণিক যোগাযোগ করছেন। এমনকি তারা বলছেন যদি কোনো ফ্লাইট শেষ হওয়ার পরেও ভিসা হয়ে গেছে, তারা ভিসা করতে পেরেছেন, এমন হাজি যদি বাকি থেকে থাকেন তো সৌদি হজ অফিসের সাথে কথা বলে তারা সেগুলো পাঠানোর ব্যবস্থা করবেন এবং সেটা মন্ত্রণালয়কে অবগত করা হয়েছে এবং মন্ত্রণালয়ের বিশেষ হস্তক্ষেপে কিন্তু এই যে জটিলতা চলছে, আমরা দেখেছি যে গতবারের তুলনায় এবার কিন্তু ভিসা সংক্রান্ত জটিলতা অনেকটাই বেশি। তো এই সংক্রান্ত যে জটিলতাগুলো এগুলো কাটানোর চেষ্টা করা হচ্ছে এবং শেষ পর্যন্ত আসলে কোনো জটিলতাই থাকবে না বলে আমাদেরকে জানিয়েছেন সহকারী হজ অফিসার। আর এখন নিশ্চয়ই আপনি দেখলেন শাতিলা যে এখানে হাজিরা যাচ্ছেন, কেননা বেলা 11টায় একটা ফ্লাইট রয়েছে এবং এদের এই হাজি মহোদয়ের ইমিগ্রেশন গুলো সম্পূর্ণ হবে এয়ারপোর্টেই। এখন পর্যন্ত আশকোনা হজ ক্যাম্প থেকে ছিল আমার কাছে সবশেষ। যে বিশেষ 3টি ফ্লাইটে করে আজ হজে যাচ্ছেন হাজিরা, তার সর্বশেষ খবর জানাতে আমাদের সাথে যোগ দিয়েছিলেন সহকর্মী কামরুজ্জামান মামুন। তিনি ছিলেন আশকোনা হজ ক্যাম্পে। খুলনায় শুরু হয়েছে ট্রেনের ফিরতি আগাম টিকিট বিক্রি। আজ দেওয়া হচ্ছে 15 সেপ্টেম্বরের টিকিট। ভোর থেকেই রেল স্টেশনে ভিড় করেন টিকিট প্রত্যাশীরা। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে টিকিট সংগ্রহ করেন যাত্রীরা। রেলের কর্তৃপক্ষ জানায় খুলনা থেকে রাজধানী ঢাকা ও উত্তরবঙ্গ সহ মোট 6টি রুটে 10টি ট্রেন চলাচল করে। পর্যায়ক্রমে দেওয়া হবে এসব ট্রেনের আগাম ফিরতি টিকিট। সিরাজগঞ্জে ব্রিজের রেলিং ভেঙে ট্রাক নদীতে পড়ে 2 জন নিহত হয়েছেন। ভোরে উল্লাপাড়া উপজেলার দেলুয়া এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ জানায় ভোরে ঢাকা থেকে শাহজাদপুরগামী একটি চিনি বোঝাই ট্রাক ওই ব্রিজের উপরে ওঠার পর নিয়ন্ত্রণ হারিয়ে রেলিং ভেঙে নদীতে পড়ে যায়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। ট্রাকটি রেকার দিয়ে ট্রেনে ব্রিজের উপর তোলার পর ভেতর থেকে চালক ও হেলপারের লাশ উদ্ধার করা হয়। তন্দ্রাচ্ছন্ন অবস্থায় গাড়ি চালানোর কারণে এই দুর্ঘটনা ঘটছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। চিনি বোঝাই ট্রাক ঢাকা থেকে আসার সময় শাহজাদপুর যাবে, এখানে নিয়ন্ত্রণ হারিয়ে নিচে পড়ে যায়। পড়ে যাওয়ার পরে ড্রাইভার এবং হেল্পার দুজনে নিহত হয়েছে। ব্রিজটা আগেতে ঝুঁকিপূর্ণ ছিল, ড্রাইভার ঘুমের ঝুঁকিতে ছিল, পরে ব্রিজ ভেঙে রেলিং সহ করে যায়। আমরা সংবাদ পেয়ে উদ্ধার করে তাদেরকে উদ্ধার করে আমাদের হাটিকুমন থানায় নিয়ে যাই এবং আমরা রেকারের মাধ্যমে আমরা গাড়িটাকে উত্তোলন করে এখন এই মুহূর্তে নিয়ে যাচ্ছি। বঙ্গোপসাগরে জেলেদের জালে ধরা পড়ছে ঝাঁকে ঝাঁকে ইলিশ। ভরা মৌসুমের শুরুতে সাগরে ইলিশ মাছ ধরা পড়ায় খুশি জেলেরা। এতে প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে কক্সবাজারের মৎস্য অবতরণ কেন্দ্রের ব্যবসায়ীদের মধ্যে। জেলা মৎস্য কর্মকর্তার দাবি, সরকারের বিভিন্ন পরিকল্পনার কারণে দিন দিন সাগরে ইলিশের উৎপাদন বাড়ছে। সুজাউদ্দিন রুবেলের তথ্য, মোহাম্মদ ফরাজের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। বঙ্গোপসাগরে এখন মাছ ধরার ভরা মৌসুম। 2 সপ্তাহ ধরে সাগরে গেছে কক্সবাজারে কয়েক হাজার জেলে। তাদের জালে ধরা পড়ছে ঝাঁকে ঝাঁকে ইলিশ, যা নিয়ে জেলেরা ফিরছে উপকূলে। ফলে সরগরম শহরের একমাত্র মৎস্য অবতরণ কেন্দ্রটি। আর মৌসুমের শুরুতে কাঙ্ক্ষিত পরিমাণে মাছ ধরা পড়ায় খুশি জেলেরা। এই ইলিশ হওয়াতে আমরা ভীষণ খুশি এবং আমাদের পুরো পরিবার নিয়ে ভীষণ খুশি আছি। বিক্রি করার পরে এখানেও ভালো রেট পাওয়াতে আমরা সবাই খুশি। সাগরে তো মাছ দেখা যাইতেছে, মোটামুটি আর কি সবাই আমরা খুব খুশিতে আনন্দিত আছি। মৎস্য অবতরণ কেন্দ্র থেকে বরফ নিয়ে প্যাকেটজাত করা ইলিশ রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করা হচ্ছে। এতে ব্যবসায়ীরা দারুণ খুশি। সাগরতে 25 মাছ আসছে, এগুলো আমরা মাঝি মলাতে কিনে আমরা টাকা পাঠাচ্ছি। 5 দিনে 50 মণ মাছ আমি টাকা পাঠাইছি। আমরা ব্যবসায়ীরা খুব খুশি। শুধু কক্সবাজার নয়, মহিপুর, পাথরঘাটা ও বরিশালে কক্সবাজারের জেলেরা ইলিশ নিয়ে উপকূলে যাচ্ছে বলে জানালেন মৎস্য অবতরণ কেন্দ্রের এই কর্মকর্তা। বোট তারা মহিপুর, আলিপুর, বরিশাল, পাথরঘাটা এই ব্রান্ডে তারা চলে যাচ্ছে ইলিশ মাছ নিয়ে এবং আমাদের যে পাথরঘাটা যে কেন্দ্র আছে ওইখানে ইলিশ মাছ প্রচুর পাচ্ছে। জেলা মৎস্য কর্মকর্তা জানালেন, সরকারের বিভিন্ন পরিকল্পনার কারণে দিন দিন সাগরে ইলিশের উৎপাদন বাড়ছে। বিশেষ করে মা ইলিশ সংরক্ষণের সময় তারা আমাদের সাথে
এই কাজগুলো খুব সুন্দরভাবে পালন করে মা ইলিশ সংরক্ষণের ব্যাপারে। এইসব কর্মপদ্ধতির ফলে আমরা মনে করি যে ইলিশ মাছের উৎপাদন দেশে আসলে বাড়ছে। বর্তমানে আকার ভেদে মন প্রতি ইলিশ বিক্রি হচ্ছে 12 থেকে 30 হাজার টাকায়। জেলেরা বলছে ইলিশের মৌসুম চলবে অক্টোবর পর্যন্ত। সময় সংবাদ, কক্সবাজার। বন্যার পানি নামতে শুরু করার সঙ্গে সঙ্গে চাঁপাইনবাবগঞ্জে শুরু হয়েছে নদী ভাঙন। নদী গর্ভে বিলীন হয়ে যাচ্ছে বাড়িঘর, ফসলি জমি। ভিটেমাটি হারিয়ে দিশেহারা ভাঙন কবলিত এলাকার মানুষ। পানি উন্নয়ন বোর্ড বলছে ভাঙন প্রতিরোধে দ্রুত কোনো ব্যবস্থা নেওয়া সম্ভব নয়। বিস্তারিত জানাচ্ছেন মোহাম্মদ আল মামুন। দীর্ঘদিন বন্যার পানিতে আটকে থাকার পর ধীরে ধীরে নামতে শুরু করেছে পানি, কিন্তু তাতে দুর্ভোগ কমেনি চাঁপাইনবাবগঞ্জের নদী তীরবর্তী মানুষের। পানি কমার সঙ্গে সঙ্গে পদ্মা ও মহানন্দা নদীর বিভিন্ন পয়েন্টে শুরু হয়েছে ভাঙন। অব্যাহত ভাঙনে ঘরবাড়ি, দোকানপাট, শিক্ষা প্রতিষ্ঠান সহ বিস্তীর্ণ আবাদি জমি বিলীন হয়ে যাচ্ছে নদীগর্ভে। অনেকে ভাঙন থেকে বাঁচতে বাড়িঘর সরিয়ে নিলেও শেষ রক্ষা হয়নি। নদীর প্রবল স্রোত কেড়ে নিয়ে গেছে ভাঙন কবলিত এলাকার মানুষের শেষ সম্বল। নদীর ভাঙনে ডুবা ভাইসাল পরের গলতে কুড়া করে আছে। চাল, তেল, ধান, চাল যা ছিল সব ভেসে চলে গেছে। যেখানে যাচ্ছি সেখানে একই অবস্থা, 2 বছর, 4 বছর, 5 বছর এর অতিরিক্ত থাকতে পাই না। আমার এই লাইফে দেখছি 7 বার বাড়ি ভাঙা। এই অবস্থায় ভাঙন প্রতিরোধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে এলাকাবাসী। কোথায় যাই, কি করি, একবারে সর্বহারা হয়ে কিংকর্তব্য বিমূঢ় হয়ে বর্তমানে আছি। যে বাড়িঘরটি আছে এখন সরকারের কাছে আহ্বান জানাচ্ছি যে প্রতিরোধ করার জন্য। তবে এ বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু করা সম্ভব নয় জানিয়ে শুষ্ক মৌসুমে বড় প্রকল্প হাতে নেওয়ার কথা জানালেন পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা। এটার জন্য আমরা বাজেট বরাদ্দ চেয়েছি। চলতি বছরের বরাদ্দে যদি বাজেট পাওয়া যায় এই ভাঙন কবলিত স্থানে আমরা জরুরি ভিত্তিতে এখানে আমরা কাজ হাতে নিব আর কি। এবছর জেলার বাখেরআলী, রোডপাড়া, আলাতুলি ও নারায়ণপুর ইউনিয়নের প্রায় 300 বাড়িঘর নদীগর্ভে বিলীন হয়ে গেছে। মোহাম্মদ আল মাহবুব, সময় সংবাদ, চাঁপাইনবাবগঞ্জ। রাজধানীর বংশালে সুয়ারেজ লাইন বসানো নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় মোখলেসুর রহমান নামে এক ব্যবসায়ী নিহত হয়েছে বলে অভিযোগ উঠেছে। গতকাল সন্ধ্যায় এ ঘটনা ঘটে। এ ব্যাপারে বংশাল থানায় একটি মামলা করেছে নিহতের পরিবার। স্বজনদের অভিযোগ, আবুল হাসনাত সড়কের 7 রওজার বড় মসজিদ এলাকার বাসিন্দা জাহাঙ্গীর হোসেন কিছুদিন আগে রাস্তা খুঁড়ে সুয়ারেজ লাইনের সংযোগ দেন। এতে বৃষ্টিতে সড়ক চলাচলে অসুবিধা হওয়ায় রাস্তা সংস্কারের অনুরোধ করেন প্রতিবেশী মোখলেসুর রহমান। এ নিয়ে দুজনের মধ্যে বাকবিতণ্ডা হলে বিষয়টি স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর আউয়ালকে জানান জাহাঙ্গীর। এর জের ধরে সোমবার সন্ধ্যায় মোখলেসুরের উপর হামলা চালায় কাউন্সিলরের পাঠানো 20 থেকে 25 জন লোক। এক পর্যায়ে পাশের ড্রেনে পড়ে তার মৃত্যু হয়। পরে ময়নাতদন্তের জন্য নিহতের লাশ ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায় পুলিশ। এই লোকটা কিছুদিন আগে এই গলিতে পারি কিন্তু নিজের প্রভাব বিস্তারের জন্য কোনো কিছু হলেই শুধু আগে কমিশনের কাউন্সিলর একটা হুমকি দেয়। আজকেও কি করছে, সঙ্গে সঙ্গে ফোন করছে। কাউন্সিলর লোকজন আইসা হস্তে হস্তে এসে আমাদের উঠে আনতে পারে, মহল্লাবাসী আটকে দিছে। তারপরে সে আমার নিতে পারেনি, ধাক্কা দিছে। আমার বাবা গর্তে পড়া সে মারা গেছে। আমার স্বামী সারা জীবন অমিলি করছে, আমার শ্বশুর করছে, আমার দেবররা করে। এখন আমি আমার 2 ছেলের, আমার ফ্যামিলির, আমার দেবরদের নিরাপত্তা চাই আর আউয়ালের বিচার চাই। নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে পুকুরের পানিতে ডুবে 3 শিশুর মৃত্যু হয়েছে। গতকাল বিকেলে উপজেলার দৌলরদি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এলাকাবাসী ও পুলিশ জানায়, খেলতে গিয়ে বাড়ির পাশের পুকুরে ডুবে যায় স্থানীয় জালাল উদ্দিনের শিশু কন্যা সাকিবুন নাহার, আব্দুল হায়ের মেয়ে মিথিলা আক্তার ও মোজাম্মেল হোসেনের শিশুপুত্র নীরব। পরে তাদের উদ্ধার করে ডেমরার মাতৃ ও শিশু ইনস্টিটিউট হাসপাতালে নেওয়া হলে 3 জনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। তারা উপজেলার কুমারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের 1ম শ্রেণীর শিক্ষার্থী ছিল বলে জানিয়েছে স্বজনরা। দেশের বাইরের খবর। মালয়েশিয়ায় নিযুক্ত শ্রীলঙ্কার রাষ্ট্রদূত ইব্রাহিম সাহিব আনসার কুয়ালালামপুর বিমানবন্দরে গণপিটুনির শিকার হয়েছেন। এনডিটিভি জানায়, রোববার বিমানবন্দরের ভিতরে এ ঘটনা ঘটে। এক ভিডিও ফুটেজে দেখা যায়, রাষ্ট্রদূত ইব্রাহিমকে এলোপাথারি মারতে থাকে অন্তত 4 জন ব্যক্তি। পরে মালয়েশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এক বিবৃতিতে জানানো হয়, হামলার কারণে রাষ্ট্রদূত সামান্য আঘাত পেয়েছেন। এ ঘটনায় 5 জনকে আটকের কথা জানায় তারা।
তবে হামলাকারীদের বিস্তারিত পরিচয় জানা যায়নি। আফগানিস্তানের রাজধানী কাবুলে আলাদা বোমা বিস্ফোরণে সেনাবাহিনীর এক কর্মকর্তা সহ 24 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত 91 জন। দেশটির কর্তৃপক্ষ জানায় সোমবার প্রথমে কাবুলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সামনে আত্মঘাতী বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে সেনাবাহিনীর এক জেনারেল সহ 2 পুলিশ কর্মকর্তা নিহত হন। পরে কর্মসংস্থান মন্ত্রণালয়ের সামনে আরেকটি আত্মঘাতী বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে পুলিশ সেনা সদস্য সহ 21 জন নিহত হন। দুটি আত্মঘাতী বোমা বিস্ফোরণের ঘটনার দায় স্বীকার করেছে জঙ্গি গোষ্ঠী তালেবান। খেলার খবর। এশিয়ান কাপ ফুটবলের প্লে অফের প্রথম লেগে ভুটানের মুখোমুখি হবে বাংলাদেশ। এ ম্যাচের জন্য আশরাফুল ইসলাম রানাকে অধিনায়ক করে 23 সদস্যের দল ঘোষণা করেছে বাফুফে। আসলে টিকে থাকতে হলে জিততেই হবে সেন্ট পিটের দলকে। বাংলাদেশকে শক্ত প্রতিপক্ষ মানলেও জয় নিয়ে প্রথম লেগে এগিয়ে থাকতে চায় ভুটান। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে আজ সন্ধ্যা 7টায়। গেল বছর 28 ডিসেম্বর সাফ চ্যাম্পিয়নশিপে ভুটানকে হারিয়ে আসরে সান্ত্বনার জয় মেতে উঠেছিল বাংলাদেশ। বছর ঘুরেই সে ভুটানের সামনে অগ্নি পরীক্ষায় সেন্ট পিটের দল। একসময় যে ভুটানকে হেসে খেলে হারাতে পারত লাল সবুজের প্রতিনিধিরা, সেই ড্রাগনের দেশের সামনে দাঁড়াতেই এখন হিসেব নিকেশ করতে হচ্ছে টম সেন্ট পিটকে। এশিয়ান কাপে টিকে থাকার শেষ প্রদীপটুকু নিভে যাবে ভুটানের কাছে হারলে। জয়ের চেয়েও ফুটবলারদের আত্মবিশ্বাস ফেরানোটাই এখন বড় চ্যালেঞ্জ সেন্ট পিটের সামনে। প্রীতি ম্যাচে মালদ্বীপের কাছে 5-0 গোলে বিধ্বস্ত হওয়া ছাড়াও লাল সবুজের প্রতিনিধিরা হারের বৃত্তে আটকে আছে গেল কয়েক মাস ধরে। ভুটান ম্যাচের আগে তাই অভিজ্ঞদের বিদায় করে নতুনদের নিয়ে দল সাজিয়েছেন সেন্ট পিট। 23 জনের দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন দিদারুল, নয়ন ও মনসুর। ফিরেছেন জুয়েল, মামুনুল, ওয়ালি, নাসির, আরিফদের মতো অভিজ্ঞদের ছেটে ফেলে সাহসিকতার পরিচয় দিয়েছেন সেন্ট পিট। এ দল নিয়েই তাই ভুটানকে হারাতে চান তিনি। মালদ্বীপের সঙ্গে ম্যাচে অভিজ্ঞরা একের পর এক ভুল করেছে। ওদের চেয়ে নতুনরা বরং বেশি ভালো করেছে। মাঝমাঠে আব্দুল্লাহ সেরাটা দিয়ে খেলেছে, তাই তারকা নয়। বরং এই দল যদি ওদের সেরাটা দিতে পারে তবে জিতাটা কঠিন হবে না আমাদের জন্য। মাত্রই ঘরোয়া লিগ শেষ হয়েছে ভুটানে। বাংলাদেশে আসার আগে মাত্র 3 সপ্তাহ অনুশীলনের সুযোগ পেয়েছে ড্রাগন বয়েজরা। বিড়ম্বনা আছে আরো অনেক। ভুটান দল অনুশীলন করেছে আর্টিফিশিয়াল টার্ফে। ঢাকায় খেলতে হবে ঘাসের মাঠে, তাই কিছুটা চিন্তায় আছেন কোচ। শেখ রাসেলকে হারানো এফসি টার্টনসের 7 জন ফুটবলার আছেন এই দলে। ভারতের সঙ্গে একটি প্রস্তুতি ম্যাচও খেলেছে তারা, তাই জয়ের ব্যাপারে বেশ আত্মবিশ্বাসী ভুটান কোচ। ঘাসের মাঠে ফুটবলারদের খেলতে একটু সমস্যা হতে পারে, কারণ আমরা এই পরিবেশে খেলে অভ্যস্ত নই। তবে মাত্রই লিগ খেলে এসেছে ওরা, সে প্রস্তুতি কাজে লাগিয়ে জয় পেতে চাই আমরা। পরিসংখ্যান থেকে স্বস্তি খুঁজে নিতে পারে বাংলাদেশ, কারণ এখন পর্যন্ত দু দলের 8 বারের দেখায় 7 বারই জিতেছে বাংলাদেশ। একটি ম্যাচ হয়েছে ড্র। পারভিন আক্তার, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। রাজধানীর ধানমন্ডিতে গুলি ও গণপিটুনিতে নিহত 1, আহত 2। পুলিশ বলছে তারা ছিনতাইকারী। গাড়ি জব্দ। বাড়তি লাভের জন্য মায়েদের অপ্রয়োজনীয় সিজারের দিকে প্ররোচিত করছে বেসরকারি ক্লিনিকগুলো। ঝুঁকিতে মা ও শিশু। চিকিৎসকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান। কোরবানি ঈদকে সামনে রেখে সরগরম রাজধানীর আশপাশের হাটগুলো। ভারত থেকে অবৈধ পথে গরু না এলে ভালো লাভের প্রত্যাশা বিক্রেতাদের। কাল কুড়িগ্রাম সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। হতদরিদ্রদের সহায়তায় উদ্বোধন করবেন খাদ্য বান্ধব কর্মসূচি। এবং বঙ্গোপসাগরে ঝাঁকে ঝাঁকে ধরা পড়ছে রূপালী ইলিশ। খুশি জেলেরা। সরকারের বিভিন্ন পরিকল্পনার ফলে বেড়েছে ইলিশের উৎপাদন, দাবি মৎস্য বিভাগের। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.টিভি। যে কোনো বাংলা লিংক, রবি, সিটিসেল নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সম্পর্কে জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া এইমাত্র পাওয়া খবর মোবাইলে পেতে SMS করুন *SN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়ে।